কথা বলার ভাষা আমরা হারিয়ে ফেলি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে অশ্রু বর্ষণ করি এই কারণে আমরা জানি না বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব আবার আমরা কখনো আজকে এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী সমমনা দল, যাদের সঙ্গে আমরা বছরের পর বছর দীর্ঘ সংগ্রাম করেছি। কি কারণে? বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল 1971 সালে। আমরা বলেছিলাম কি বলেছিলাম, আমরা উপলব্ধি করেছিলাম, আমরা কি উপলব্ধি করেছিলাম, আমরা যুদ্ধ করেছিলাম, আমরা কেন যুদ্ধ করেছিলাম। আমরা বুঝতে পেরেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে গণতন্ত্র সম্ভব নয়। পাকিস্তানের অবকাঠামোর ভেতরে অপরীতি উদ্দেশ্য যে সম্বন্ধে আমরা উপলব্ধি করেছিলাম, যে সেখানে ধনী দরিদ্রের বৈষম্য দূর করে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা দেওয়া সম্ভব নয়। এবং আমি আজকে নতুন করে বলতে চাই, এই দুটি উদ্দেশ্যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একটি স্বাধীন দেশ পৃথিবীর মানচিত্র প্রতিষ্ঠা করা, এবং আমরা সফল ভূমিকা করেছি। আপনারা দেখুন, আজকে এখানে যে আপনাদের সমমনা দলের যে নেতা, তার নামের আগে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা। এই কথাগুলো ভুলে গেলে চলবে না। এবং এ প্রসঙ্গে আমাকে যেটা বলতে হয়, যার নাম এখানে উল্লেখ করতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন, সেক্টর কমান্ডার, যুদ্ধে জয়লাভ করেছিলেন, বিজয়ের বেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশের মানুষ ভালোবেসে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব বীর উত্তম তাকে উপাধি দিয়েছিল। কিন্তু কথা এখানে যে কথাটি আমাকে যোগ করতে হয়, সেই কঠিন সময় দুটি শিশু সন্তান যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের প্রেরণাকে শক্তি জুগিয়েছিলেন, তার নাম বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু তখন নিজের নিরাপত্তার পরোয়া করেননি, তার দুটি শিশু পুত্রের নিরাপত্তার পরোয়া। এবং আপনারা জানেন যে পরবর্তীতে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন এবং তিনি মুক্তিযুদ্ধের প্রেরণা হিসাবে তিনি কাজ করে গিয়েছিলেন। ভাবলে অবাক হতে হয়, আগে একজন বক্তা উল্লেখ করেছেন, গৃহবধূ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন বাংলাদেশের মানুষ সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় আহ্বান জানিয়ে এদেশের দায়িত্ব দিয়েছিল, এবং যিনি তখন এদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র নতুন করে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময় আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তখন ছিলেন গৃহবধূ। পরবর্তীতে যখন কিছু কুচক্রীদের
ষড়যন্ত্রের ফলশ্রুতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে অসময়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। তখন বিএনপির যারা সিনিয়র শীর্ষস্থানীয় নেতারা ছিলেন, তারা অত্যন্ত সচেতনভাবে চিন্তা করে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে আপনি আসুন, আপনি ভিতর থেকে রাজপথে নেমেন। বিএনপি স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ দাবি করে। আপনারা ইতিহাস পর্যালোচনা করলে একদিন বুঝতে পারবেন স্বাধীনতার পক্ষের দল কোনটি। তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি স্বাধীনতার ঘোষক, তিনি ছিলেন সেই দলের প্রতিষ্ঠাতা। এবং সেদিন বিএনপির সিনিয়র নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুনয় করে বলেছিলেন যে এই দল থেকে আমাদের প্রতিষ্ঠাতা জিয়া রহমান বিদায় নিয়েছেন, কিন্তু আমরা তো থেমে থাকতে পারি না। বাংলাদেশের অগ্রগতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সামনে নিয়ে যেতে হবে এবং আপনাকে আমরা চাই আপনি সেই দলের নেতৃত্ব করুন। তার পরবর্তী প্রায় 43 বছরের ইতিহাস কঠিন, নির্মম। আপনারা এবং খালেদা জিয়ার জীবনের ঘটনা প্রবাহ পর্যালোচনা করুন, দেখবেন তখন থেকে প্রতিটি দিন তিনি সংগ্রাম করে গিয়েছেন। সংগ্রাম করেছেন কি জন্যে? সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্ত, নিজের জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে তিনি দাঁড়িয়েছেন ঋজু, কখনো মাথা নত করেন অন্যায়ের কাছে, কখনো মাথা নত করেননি নির্যাতনের কাছে, কখনো মাথা নত করেননি স্বৈরাচারের কাছে। তিনি জানতেন এই কাজগুলো করে তার নিজের জীবনকে তিনি বিপন্ন করেছেন। যখন মিথ্যা মামলা হামলা মোকাবেলা করে তাকে জেলে যেতে হয়েছিল, সেই দিনটি আমাদের মনে আছে, আপনাদের মনে আছে। মাথা নত করেন, অন্যায়ের সঙ্গে মোকাবেলা করেন, কোনো আপোষ করেননি। তার পূর্ববর্তী 80 দশকে যখন 86 সালে এবং 88 সালে তিনি বলেছিলেন যে অন্যায়ের সঙ্গে আপোষ করে আমি সংসদ নির্বাচনে যাব না, তখন বাংলাদেশের অনেক যোদ্ধা, অনেক এক্সপার্ট, অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক সুশীল সমাজ পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন দেশনেত্রী নাকি ভুল সিদ্ধান্ত, বেগম খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যদি এই নির্বাচন বর্জন করেন তাহলে তিনি নাকি রাজনীতি থেকে হারিয়ে যাবেন। আজকে বলতে দ্বিধা নেই, সেই সব বুদ্ধিজীবী তথা সুশীল সমাজ তথা রাজনীতিক বৃন্দ যারা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 86-88 স্বৈর শাসকের সামরিক স্বৈর শাসকের আয়োজনে সেই নির্বাচনে না গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা নিজেরাই আজ রাজনীতি থেকে হারিয়ে। 91 সালে প্রমাণিত হয়েছিল যে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ছিল সঠিক। আজকে আপনারা পর্যালোচনা করে দেখুন বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আগামী দেখছি নির্বাচন আছে 12 ফেব্রুয়ারি, এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আমি যদি একথা বলি হয়তো অত্যুক্তি হবে না যে 1991 সালের নির্বাচন ছিল
সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল নিজের ইচ্ছায়, এবং সেই নির্বাচনে জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ভুয়া ভোটে নয়, প্রহসনের নির্বাচনে নয়, দিনের ভোট রাতের নির্বাচনে নয়, গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে, জনগণের সত্যিকার ভোটে মানুষের ইচ্ছায় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। বলা বাহুল্য, তখন তিনি ছিলেন এই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং পরবর্তীতে তিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত। এই প্রসঙ্গে আরেকটি কথা উল্লেখ করতে হয়, তিনি তার জীবনে যত নির্বাচন করেছেন, বাংলাদেশে যতবার নির্বাচন করেছেন, যতগুলো সিট থেকে নির্বাচন করেছেন, প্রত্যেকটি নির্বাচনে জনগণের ইচ্ছায় তিনি বিজয়ী হয়েছেন। বাংলাদেশের এমন কোন রাজনীতিক নাই যে বলতে পারবে যে তার এই কোয়ালিফিকেশন আছে। আজকে আমরা এখানে জানি না, এবং খালেদা জিয়ার জীবনের সেই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করতে চাই, আলোচনা করতে চাই, আমাদের কথা ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, দিনের পর রাত বলতে পারবো, কথা শেষ হবে না। এই কারণে যে বেগম খালেদা জিয়া এমন একটি ব্যক্তিত্ব, তিনি তার সম্পূর্ণ জীবনটি তিনি উৎসর্গ করে গিয়েছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের। আমার মনে আছে, আমি নিজের ব্যক্তিগত জীবন থেকে 2-1টি ঘটনা আজকে উল্লেখ করব। আমার মনে আছে 1991 সালে সেই দিনটির কথা, যেদিন তিনি আমাকে বাধ্য করেছিলেন, কার্জন হলে আমাকে এখানে অনেক উল্লেখ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেছেন অনেকে। আমার সেই দিনটির কথা স্পষ্ট মনে আছে, যেদিন আমি কার্জন হলে, আমি তখন শিক্ষকতা করি, কার্জন হলে তখন আমি অপেক্ষা করছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে একরকম জোর করে শিক্ষকতা থেকে রাজনীতিতে নিয়ে এসেছেন। একথা আজ আমার অকপটে স্বীকার করতে কোনো দ্বিধা নেই। অনেকে সমালোচনা করেছে, তুমি কেন শিক্ষকতা ছেড়ে, আমার তখন যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, শিক্ষকতা করে ছেড়ে এই অচেনা রাজনীতির পথে, এই অজানা রাজনীতির পথে, এই অনিশ্চিত রাজনীতির পথে তুমি কেন যাচ্ছ? আমি যেদিন আমাদের প্রার্থিতা নির্ধারিত হয়, সেই দিনটির কথা আমার মনে পড়ছে। 1991 সালে, 90 সালের শেষ দিকে, 91 শুরুর দিকে আমি কার্যক্রমে বসেছিলাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি সেখানে সেই ইন্টারভিউ যাকে বলা হয়, এমপি হবার যে ইন্টারভিউ, যে প্রক্রিয়া আমাদের বিএনপি দলের ভেতরে আছে, আমি সেখানে হাজির হয়ে নেই। আমি সেই ইতিহাস আপনাদের সামনে আজ বলছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক ব্যক্তিকে কার্যক্রমে পাঠিয়েছিলেন। এখানে যারা বয়োবৃদ্ধ আছেন তারা হয়তো সেই ইতিহাস জানতে পারেন, নামও জানতে পারেন। একটি জিপ গাড়িতে তিনি এসেছিলেন। এমন একজন ব্যক্তি এসেছিলেন, আজকে আমি স্পষ্ট ভাষায় বলছি, সামরিক শাসনের যে নির্যাতন, অত্যাচার 80-র দশকে চলেছিল, যার মোকাবেলা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে থেকে। তখন এমন সময় গিয়েছে যখন বেগম খালেদা জিয়াকে তিনি ঘরে থাকতে পারেননি, রাতে অন্যত্র থাকে।
আশ্রয় নিতে হয়েছে। সামরিক স্বৈর শাসককে মোকাবেলা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কৌশল ঠিক তেমনই একজন ব্যক্তি যার বাড়িতে তিনি রাত কাটিয়েছেন তাকে পাঠিয়েছিলেন এবং তিনি একটি ভাঙা একটি জিপ নিয়ে এসেছিলেন। আপনারা যারা বয়োবৃদ্ধ ব্যক্তি তারা জানবেন দ্বিতীয় মহাযুদ্ধে ব্যবহৃত হচ্ছে একটি উইলি জিপ বলে। উইলি জিপ আপনারা নতুন প্রজন্ম এগুলো জানে না, তাদেরকে খুব ঘাটতে হবে। ভাঙা উইলি জিপ দিয়ে কার্জন ভালো পাঠিয়েছিলেন ওই ব্যক্তিকে, যারা তিনি খুঁজে খুঁজে ওই ব্যক্তিকে আমার কাছে পাঠিয়েছিলেন, যার বাড়িতে তিনি 80-র দশকে স্বৈরাচারী সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় এবং তিনি এসে কার্যনবেলা আমাকে বললেন যে আপনাকে কোথায় যাব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে পাঠিয়েছেন আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে রাজনীতিতে আসতে হবে। 1991 থেকে আজকে 2026 সাল, 45 বছর। আজকে 45 বছর পরে আমি প্রথম এই ঘটনাটি আপনাদের সামনে। এখানে বলা হয়তো অপ্রাসঙ্গিক হবে না, আমার পিতাকেও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক একইভাবে রাজনীতিতে নিয়ে এসেছেন। যাই হোক, সেই ইতিহাসে যাব না। যে কথা বলছিলাম, রাজনীতিতে এসেছি 91 সালে। আমি একটু আগে বলেছি সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভালোবেসে এবং খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এবং পরবর্তীতে 1996 সালে, আপনাদের মনে আছে, কারণ নতুন প্রজন্ম হয়তো জানে না, কথাগুলো বলতে হচ্ছে আজকে, যিনি গণতন্ত্রের একটি অনবদ্য ইতিহাস সৃষ্টি করেছেন। সেই ইতিহাসটি কি? 1996 সালে তিনি আমাদের পল্টন অফিসের সামনে রাজপথে একটি পাবলিক জনসভা, একটি পাবলিক মিটিং এ জনসভা, তিনি সকলের সামনে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রীদের পদ রাজপথে ছুড়ে দেন। আমি জানি না বাংলাদেশ শুধু নয়, এই বৃহৎ অঞ্চলের কোন দেশের কোন প্রধানমন্ত্রী তার মনের জোর কতটুকু থাকলে, তার দেশের মানুষের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে কোন প্রধানমন্ত্রী এভাবে প্রধানমন্ত্রীর পদ রাজপথে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ছুড়ে ফেলে দিয়েছেন, এরকম দ্বিতীয় কোনো উদাহরণ আমার জানা নেই। দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি ভালোবাসা, এই যে চরম উদাহরণ, সেই উদাহরণ সৃষ্টি করেছিলেন অন্য কেউ নয়। এবং তার পরপর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, 1996 সালে যে দ্বিতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 300 আসনের ভেতরে 116টি আসন নিয়ে বৃহত্তম বিরোধী দল হিসাবে সংসদে প্রবেশ করেছিলেন। বলা বাহুল্য, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে 12টি নির্বাচন হয়েছে, আমরা ত্রয়োদশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। কোনদিন এ ধরনের বৃহৎ বিরোধী দল কখনো বাংলাদেশের সংসদে কেউ প্রতিষ্ঠা করতে পারে। কেন সম্ভব? একটি এবং খালেদা জিয়া তিনি জনগণের সঙ্গে ছিলেন, জনগণের যে সাইকোলজি সেটা তিনি অনুভব করেছিলেন। অনেকে সেদিন পরামর্শ দিয়েছিল, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন একটি প্রথম নির্বাচন হিসেবে, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রীর পদ কেন ছিলেন? উনি বলেছিলেন যে আমি জনগণের সঙ্গে। আজকে
এসব কথা বলতে গেলে কণ্ঠ রোধ হয়ে আসে। আমি একটু আগে বলেছি বাক রোধ হয়ে আসে, কথা বলতে পারি। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন 2001 সালে বাংলাদেশের মানুষ কিভাবে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা, শুধু সহজ সংখ্যাগরিষ্ঠতা নয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ভালোবেসে আবার সংসদে বিএনপিকে পাঠিয়েছে বাংলাদেশের মানুষ। 2006-2008 পরবর্তী ইতিহাস তার ব্যাখ্যায় আমি যেতে চাই না। আপনারা জানেন, অনেকে 2008-এর নির্বাচনের কথা বলেন। আমি আজকে অতীতে বলেছি, আজকে আবার বলতে চাই, 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছে। আমি কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলছিলেন, এটা কি আপনি বলুন, এটা কি বিশ্বাসযোগ্য? এমন কোন নির্বাচন যেখানে বিএনপি 2008 সালের নির্বাচনের কথা বলছি, এটা কি সম্ভব কোনোদিন? এটা কি বাস্তব হতে পারে যে বিএনপি 300 সিটের মধ্যে 30-35 সিট পেয়ে সংসদে যাবে? এটা কি কোনো বিশ্বাসযোগ্য হতে পারে না। এবং এতে প্রমাণিত হয় যে 2008-এ সেই নির্বাচন ছিল সাজানো নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করেছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায়, এই কথাগুলো আমাদের বলতে হবে। কারণ বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, তাদের রক্তে রয়েছে রাজনীতি। কাজে বাংলাদেশকে কোন শক্তি বা কোন পরাশক্তি কোনদিন বিরাজনীতিকরণ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছিলেন, বারবার প্রমাণ করেছিলেন যে তিনি জনগণের প্রতি সত্যিকার। আমি একটু আগে বলেছি, তিনি জীবনে যত নির্বাচন করেছেন, প্রথমে 5টি সিট করে, পরবর্তীতে 3টি সিটে তিনি প্রতিটি সিট তিনি নির্বাচিত হয়েছেন। জনগণের আস্থা প্রমাণ যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ ধারক এবং বাহক হিসাবে বিশ্বাস। বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না। সাম্প্রতিক ইতিহাসে আসুন, 2008 থেকে 2025 গণতন্ত্রের জন্য শুধু সংগ্রাম করেননি, মিথ্যা মামলা হামলা মোকাবেলা করেননি। এখানে আরেকটি ব্যক্তিগত ঘটনা বলি। আমি একদিন তাকে বলেছিলাম যে এই যে মিথ্যা মামলা আপনাকে, একটি শোক সভায় একটি কথা বলেছি, আমার মনের কথাটি বিরক্তি করা প্রয়োজন। আমি বলেছি যে আপনারা বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন প্রতিনিধি, আপনারা দেশের অর্থনীতিকে সচল রাখেন। আমি বলেছি আমরা হয়তো মনে মনে আত্মতৃপ্তি পাই যে আমরা বাংলাদেশ রাজনীতিক হিসেবে বাংলাদেশ আমরা চালাই, আসলে বাংলাদেশ আপনারা চালান, কারণ আপনারা হচ্ছেন অর্থনীতির নিয়ম। আমি কথা বলে পাশাপাশি আরেকটি কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপনাদের যে অর্থনীতি, যে চালক তালিকা শক্তি, আপনাদের সর্বতভাবে তিনি সহায়তা দিয়ে গিয়েছেন। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবলমাত্র বাংলাদেশের ধনিক শ্রেণীর কথা বলে রাখেন, তিনি কিন্তু বাংলাদেশের দরিদ্র মানুষের কথাও বলে রেখেছিলেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উন্নয়নের যে পরিকল্পনা ছিল, আপনাদের ভুলে গেলে চলবে না, সেই উন্নয়ন কিন্তু কেবল শহর কেন্দ্রিক পরিকল্পনা ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নের পরিকল্পনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল গ্রাম ভিত্তিক। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় পর্যায়ে
রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল। এটা কিন্তু সর্বপ্রথম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে সরকারের সময় 91 থেকে 96 এবং পরবর্তীতে 2001 থেকে 2006 এই বাংলাদেশের সেই গ্রামীণ অবকাঠামো সৃষ্টির একমাত্র মূল নায়িকা ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এবং বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করেছেন বেগম খালেদা জিয়া, যিনি কেবল শহরের উন্নয়ন করেন। আমি একটু আগে যেটা বলেছি, কেবল ধনী মানুষের উন্নয়ন, তিনি বাংলাদেশের দরিদ্র মানুষের এবং তাদের জীবন ধারার, তাদের জীবন পদ্ধতির উন্নয়নের জন্য বাংলাদেশের উন্নয়ন রাজধানী থেকে গ্রামে গঞ্জে ছিটিয়ে দিয়েছিলেন। আমি ছিলাম তার সাক্ষী। বক্তব্য দীর্ঘ করব না, আসুন আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে যেন সর্বোচ্চ যে বেহেশত সেখানে যেন তাকে অধিষ্ঠিত করে। এবং এই সঙ্গে সর্বশেষ যে কথাটি বলছি, আমরা বিশ্বাস করি যে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র রক্ষা এবং উন্নয়নে তারই সন্তান তারেক রহমান যেন আমাদের নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের একটি সম্মানজনক জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين পরওয়ারদিগার মাওলা, ইয়া আল্লাহ তুমি আমাদের জিন্দেগির মাফ করে দাও। আমিন। ইয়া আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আল্লাহ তাকে কবুল করে নাও। আমিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রাণ প্রিয় নেত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তোমার ডাকে সাড়া দিয়ে আমাদের থেকে চিরবিদায় নিয়ে গেছে। আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি সারা জীবনের মতো ক্ষমা করে দাও। আমিন। ইয়া আল্লাহ তার কবরখানাকে তুমি বেহেশতের টুকরা বানিয়ে দাও। আমিন। ইয়া রাব্বুল আলামিন তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমিন। ইয়া রাব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ইয়া আল্লাহ এই দেশ গড়ার কারিগর, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আল্লাহ তিনি তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আততায়ী গুলিতে শহীদ হয়েছে। আল্লাহ তাকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। আমিন। রব্বুল আলামিন আমাদের দেশ নায়ক তারেক রহমান সহ তাদের পরিবারের যত পরিবার পরিজন আছে, আল্লাহ তাকে সবাইকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করে। আল্লাহ রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তুমি কবুল করে নাও। আমিন। ইয়া রব্বুল আলামিন দেশ গড়ার কাজে তার যত ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন, সংগ্রাম সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। আমিন। ইয়া আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন তাদের সন্তান তারেক জিয়া তাকে তুমি দেশ গড়ার কাজে সম্পূর্ণ তৌফিক দিয়ে দাও। আমিন। তার জ্ঞানকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ আমিন। আমাদের এই দেশকে পরিচালনা করার জন্য সঠিক জ্ঞান তুমি তাকে দান করে দাও। আমিন। সাল্লাল্লাহু তাআলা ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।